গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শনিবার, উইকেন্ডের শুরুর দিন। আর উইকেন্ডের তুলনায় আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। কালকে তো শরীরটা ভালো ছিল না, ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর আজকে তাড়াতাড়ি ওঠার আর একটা কারণ হচ্ছে যে আমি এডিটটা করবো বলে। তো যাই হোক, আজকে একটুখানি শরীরটা বেটার আছে। কালকে খুব কষ্ট পেয়েছি। আজকাল দেখছি আমি দুদিন ছাড়া ছাড়া খুব ভুগছি। কি আর করা যাবে, তো ছাড়ো সেই সমস্ত কথা। আশা করি আজকের দিনটা খুব ভালো যাবে। তো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো, খুব ফ্রেশ একটা স্টার্ট করা যায়। সকালবেলা এখানটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আবার একটা মিষ্টি রোদও আসছে। কি যে ভালো লাগছে। আর শরীর খারাপ থাকলে দেখবে এই রোদটা যখন গায়ে পড়ে যেন মনে হয় যেন প্রাণ ফিরে পাচ্ছি। কিন্তু আমার রোদে দাঁড়িয়ে থাকলে হবে না। আমি যে কাজের জন্য উঠেছি, আমার এডিটটা করব, সেই এডিটটা করতে হবে প্রথমত। আর সেকেন্ডলি বাথরুমের দরজাটা খুলে আমি তোমাদের জামা কাপড়গুলো নেওয়াটা দেখাতে যাচ্ছিলাম, আর পায়রা ঢুকে আছে বাথরুমের ভেতরে। ওই ফোকর আছে একটা, দুটো পায়রা ঢুকে আছে। দেখেই তো আমি ভয় বন্ধ করে দিলাম। এবার সেই পায়রা কি করে তারাই, এই যে এইখানটা খোলা না আমাদের, ওখান দিয়ে ঢুকে গেছে। কোনোদিন ঢোকে না, আজকে ওরা সন্ধান পেয়েছে বোধহয়। জায়গা খোলা দেখলেই ওরা ওখান দিয়ে ঢুকে যায়। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, দেখো জামা কাপড়ের স্তূপটা শুধু দেখো, ওগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দিই। ভাগ্যিস নিজে থেকে পায়রাগুলো বেরিয়ে গেল, নাহলে আমার তো ওদের দেখেই অবস্থা খারাপ হয়ে গেছিল। ওদেরকে বার করবো কি করে। কাজ করেই শুতে যাই, সমস্ত বাসনপত্র তুলে কিচেনটাকে ক্লিন করে। কিন্তু কালকে শরীরটা তো তোমরা দেখেইছো কিরকম অবস্থা ছিল, ওই জন্য ওই সমস্ত করতে পারিনি। সকালে উঠেই মনে হলো মাথাতে যে না, জামা কাপড় ঢোকাচ্ছি, কিচেনটাও ক্লিন করে দিই, বাসনগুলো তুলে দিই, তাহলে কাজটা এগিয়ে থাকবে। এরপরে বাড়িতে ফোন করি। বাড়িতেই জানে যে আমার শরীর খারাপ হয়েছিল কালকে খুব, এবং ওরা জানে মানে আমার কি অবস্থা হয় আর কি। এমন অবস্থা মাঝে মাঝে হতো, এখন 1 বছর তো 1.5 বছর এরকম হয়নি যে পুরো র্যান্টাক ইঞ্জেকশন দিতে হয়েছে গিয়ে। সে খুবই কাঁপুনি টাপুনি, মানে সে মরে যাওয়ার মতো অবস্থা এরকম হয় আমার। অ্যাসিডিটি এরকম চরম হয়ে গেলে। তো বহুদিন যেহেতু হয়নি, আমি ভুলেই গেছিলাম যে আমার এরকম হয়, একটু দেখে বুঝে খেতে হবে। তো যাই হোক, ওদেরকে ফোনটা করে দিই সকাল সকাল, নাহলে চিন্তা করবে। আমি উঠে ভাবলাম যে আমার এডিটটা করব, তারপরে অর্ক উঠবে, দিয়ে ঘরের মানে রান্নাবান্না কাজবাজ টিভি দেখা যা পারবো করবো। ও বাবা, এই যে আমার ফোন করতে করতেই উনি উঠে পড়েছেন আজকে। দাগ আসছে কেন? এটা দাগ না, এটা অ্যালাইনমেন্ট। ভিডিওর এরকম গ্রিড অ্যালাইনমেন্ট করা যায়। তো আমি এতে নাকি ভিডিওর কোয়ালিটি বেটার হয়। দিয়ে ভাবছে যে ওর গেল নাকি মোবাইলটা, তাহলে ওকে আবার আইফোন কিনে দিতে হবে আমাকে। সেইটা ভেবেই ও সকালবেলা বুক একদম ডিপ ডিপ করতে আরম্ভ করে দিয়েছে। তো জানি, যাই হোক, যা একটুখানি এবার চা কর, একটু চা খাই। উঠেছিস যখন একটু চা দে তো। আবার বলছে সকাল থেকে তুই কি কাজ করলি? 2 বাড়িতে ফোন আজকে করতেই হতো। দুজনে এরকম মুখ চুন করে বসছিল। কাকু তো এই যে ফোনটা করে দিলি, আমি খুব শান্তি পেলাম। মাও এরকম করে তাকিয়েছিল, ভাবলো যে কি হলো রে বাবা, এর শরীর খারাপ হয়ে গেছে শুনেই। ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল। চলে এসছে চা, থ্যাংক ইউ। চাটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তুই বল আগে, ভালো হয়েছে? আমার তো ভালোই লাগছে না, তুই নিজেই তো নিজের চায়ের হচ্ছে যে ক্রিটিসিজম করিস। না না, ভালো হয়েছে। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। অর্ক নিজেই বলে যে আজকে চাটা করা হয়ে গেছে, আজকের চাটা সেরকম হয়নি, এই হয়নি তাই হয়নি। তাই ওকেই আগে জিজ্ঞেস করলাম। আহা হা হা, ভালো লাগছে চাটা খেতে। কফি লেবুটা দরকারে খাই, বাট চা খেতে আমি বেশি প্রেফার করি। হ্যাঁ, না কফি লেবু খেলে আমার একটুখানি কনস্টিপেশনের প্রবলেমে কাজে দেয়, ওই জন্য খাই। তাহলে আমার চা খেতে বেশি ভালো লাগে। আমাকে জিজ্ঞেস করে যে টি পার্সন কফি পার্সন জিজ্ঞেস করে না, আমার টি পার্সন বেসিক্যালি। তুই টি, ও এটা জোক ছিল, আমি বলেই মানে একদম শুনেই চমকে ওঠা। তুই টি পার্সন করে বলতে যাচ্ছিলাম। এই চা খেতে খেতে আমাদের মাথায় অনেক হচ্ছে যে মানে ভূত ঢোকে আর কি। কোনোদিন বেরিয়ে যাই, চা খেতে খেতে মনে হয় যে বেরিয়ে যাই, জু দেখতে গেছিলাম। এবার আমার কাল থেকেই মনে হচ্ছিল, কালকে আমার শরীরটা একটু মোটামুটি ঠিক ছিল দুপুরটা,
তখন আমার মনে হচ্ছিল যে কোথাও এটা বেড়াতে গেলে হয়। অর্ক আমি বেশ অনেকদিন ধরেই বলছি যে বেড়াতে গেলে হয়, ভালো লাগছে না, বেড়াতে গেলে হয়। আলিবাগ তো চুটুর পুটুর সামনে যাওয়া হতেই পারে, তারপরে আমরা ভাবছিলাম যে অন্য কোথাও একটা গেলে হয়, বাট এবারে আমার আলিবাগ কেন এনে যেতে ইচ্ছা হচ্ছে না। দিয়ে অর্ক বলছে গণপতিপুলে যাবি। গণপতিপুলে আমরা কি করে গেছিলাম বল? সেই রাত্রিবেলা ডিসাইড হয়েছিল ফ্লাইটেতে। আরে আমাদের কি হয়েছিল গণপতিপুলে, আমি বলছি বিয়ের পর তখন আমরা এসছি জাস্ট কদিন হবে, 10 দিন হবে, 26 তারিখে এসেছি, ওটা এইরকমই সময়, ওটা জানুয়ারি, হ্যাঁ মানে 10 দিন হবে বিয়ের পর আমরা আর কি এসছি। যাই হোক, তো যেটা বলছিলাম, তো গণপতিপুলে আমরা এবার কি হয়েছে, সন্ধ্যেবেলা এসে অর্ক বলছে আমার খুব টায়ার্ড লাগছে অফিস থেকে এসে। দিয়ে আমি আর অর্ক তখন ঘুমিয়ে গেছি, সন্ধ্যেবেলায় ঘুমিয়ে গেছি। এবার রাত্রিবেলা উঠেছি 11টার সময়। 11টার সময় উঠে দেখছি যে কোথাও একটা গেলে হয়, মানে এইরকমই ভূত চেপেছিল, কোথাও একটা গেলে হয়। আমরা দুজনে দেখলাম কোথায় যাওয়া যেতে পারে, যে আমরা কাছাকাছি গণপতিপুলে বলে একটা জায়গা আছে, সেখানে গেলে হয়। এবার তার জন্য ট্রেনের টিকিট কাটতে হয়। কোনো টিকিট হচ্ছে যে কাটা নেই, কিছু নেই, ঠিক আছে, গেছি, কোনো হোটেল বুক করা নেই, রাত্রিবেলায় আমরা বেরিয়ে গেছি। এবং রাত্রিবেলা কি ট্রেন পাবো না পাবো কিচ্ছু জানি না। প্ল্যাটফর্মে গিয়ে সে একের পর এক ট্রেন চলে আসে। আর গোয়া যাওয়ার যে ট্রেনগুলো হয় সেই ট্রেনে হচ্ছে যেতে হয়। গণপতিপুলে যেতে গেলে রত্নাগিরি বলে একটা স্টেশন আছে, ওখানে নামতে হয়। দিয়ে শেষ পর্যন্ত আমরা একটা ট্রেনের এমনি নর্মাল লোকালে উঠেছি, ঠিক আছে। এবার আমরা তো জানি মুম্বাই ঠান্ডা নেই, এই সময় অর্ক তো বলছেই, তো মুম্বাই তো ঠান্ডা নেই, কিছু সেরকম নিও নি জামা কাপড় ঠান্ডার জন্য। দিয়ে গোটা মানে সেই ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমরা গেছিলাম হচ্ছে রত্নাগিরি স্টেশনে। বাট ট্রেনটা ফাঁকা ছিল, কারণ জেনারেলে উঠেছি আর কি। তো কোনো রকমের একটা চাদর নিয়ে গেছিলাম আমি, বেডশিট এমনিই নিয়ে গেছিলাম যে যদি দরকার পড়ে বলে, ওইটাকে বার করে গায়েটায় জড়িয়ে দুজনা মিলে একটা ট্রেনের সিটে হচ্ছে দুজনা শুয়েছিলাম। দিয়ে পৌঁছে গেছিলাম। ও সেই জার্নিটা হঠাৎ মানে মনে পড়ে গেল, সেটা আমাদের খুব ভালো ট্রিপ ছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অর্কর মোবাইলটা ওখানে জলে পড়ে একদম নষ্ট হয়ে গেল। তারপরে ট্রিপটা তো খারাপ হয়ে গেল, একদম বুঝতেই পারছো, মন খারাপ হয়ে গেল অর্কর প্রচণ্ড। তারপরে যখন ফিরলাম তখন তো ট্রেনে জায়গাই পাওয়া যায়নি। বাট অর্ক এখন বলছে ও নাকি গাড়ি করে যাবে। এবার গাড়ি করে যেতে আমি রাজি নই, মানে 6 ঘন্টা না 6.5 ঘন্টা লাগবে। আমি দেখলাম, আমারও মোটামুটি তাই আইডিয়া ছিল 6.5 ঘন্টা। একবার গিয়ে আইস ব্রেক কর, যদি ভালো না লাগে আর কোনোদিন যাব। গাড়ি করে যেতে কাছাকাছির মধ্যে এমন খুব একটা দূরে না, গাড়িটা আছে, কোনোদিন লং জার্নি করলাম না, একটা ঠিক না সেটা। আমি গাড়ি করে যেতে একদম প্রেফার করি না। চল একটা লং ড্রাইভ করি, কি হবে? 6.5 ঘন্টা গাড়ি করে আমি তো চালাবো। তুই চালাবি সেটার জন্য না, চালাবো, তুই তো ভিডিও এডিট করবি, গান শুনবি, ঠিক আছে, আমাকে রাস্তা বলে দিবি। ওই তো রাস্তা বলে দেবো, দিয়ে এখানকার ওখানে বলে দেবো, দিয়ে আমায় খেঁচাবি, দিয়ে তো আমায় খেঁচাবি। ও এদিক ওদিক হবে মানে তুই আমায় খেঁচাস না যদি রাস্তা ভুল বলি। আমার ভয় লাগে, আমার লং রোড ট্রিপ যেতে একদম ভালো লাগে না। চল না, তার থেকে আমরা এখন থেকেই প্ল্যান করে একটা হচ্ছে যে বাবা বলছি চল না গাড়ি করে, কি অসুবিধা? বাট গণপতিপুলে জায়গাটা অসাধারণ, পাহাড়ও আছে, সমুদ্র আছে, একদম সিরিন প্লেস, মন্দিরও আছে, এরকম গণপতি মন্দির। অবভিয়াসলি গণপতিপুলে জায়গাটার নামটাই হয়েছে কি সুন্দর। ওখানে আমরা প্রথম ওখানে বোধহয় কোঙ্কানি ফুড খেয়েছিলাম। হ্যাঁ, ওখানে আমরা খেয়েছিলাম, ওই মিক্সার খেয়েছিলাম। খুব ভালো মিক্সার পাওয়া যায় ওখানে, মানে ভালো মিক্সার পাওয়া যায়। হোটেলটা পাইনি, এবারে যদি আগে থাকতে এমটিডিসিটা বুক করে হ্যাঁ এমটিডিসি যেতে পারি আমরা। মহারাষ্ট্রে তোমরা যদি ঘুরতে আসো, আমি মানে মহারাষ্ট্রের আশেপাশে এরকম লোনাভলা যাচ্ছ, এই যাচ্ছ, এমটিডিসি বেস্ট। এমটিডিসি তুমি যেখানেই যাবে এমটিডিসি ফেসিলিটি গেলে হয়। আমার খুব বেড়াতে যেতে ইচ্ছা হচ্ছে, বাট আমি রোড ট্রিপটা নট শিওর। ঠিক আছে, উইল ডিসকাস অ্যাবাউট ইট, কি কি করি না করি। যদি হয় তাহলে যাবো না রোড ট্রিপে, বাট গণপতিপুলে যাওয়ার ইচ্ছা আছে। অর্ক সমস্ত সবজি নিয়ে চলেছে, সমস্ত বলতে লাউ আর আলু। তুই আজকে পোস্তটা করে দিবি তো? হ্যাঁ, বাহ, লাউ আলু পোস্ত অর্ক করবে। আর এখনো ইন্টারভিউ দেখবে নিশ্চয়ই। ওরে বাপরে, এইরকম যদি তোর হচ্ছে ভলিউম থাকে তাহলে আমার কাজ করবো কি করে? আমি ঘরে গিয়ে বসে কাজ করতেই পারতাম, মনে হলো আমার বরটার কাছে একটু বসি, ও যা দেখবে দেখবে, আমি যা কাজ করব করব, বসা তো হবে। কাজের দিদি বেশ খানিকক্ষণ কাজ করে চলে যাচ্ছে। আজকে তো সেরকম বাসন ছিল না, কিন্তু জামা কাপড় কটা মেলার ছিল। আমারও কাজ হয়ে গেল। এদিকে আমার বর যে লাউ পোস্ত বানাবে বলেছিল, সে কিন্তু দেখো এই যে টিভি দেখছে তো দেখেই যাচ্ছে, তার কোনো ওঠারও নাম নেই, কিছুই নেই। এরপরে মনে হচ্ছে এই যে আমার কাজ হয়ে গেল, এবার মনে হচ্ছে আমাকেই লাউ পোস্ত বানাতে যেতে হবে। করে কখন দিবি তুই? তোকে ঠাকুরকেও জল দিতে হবে, তুই জানিস তো।
হ্যাঁ করে সকাল থেকে যে সেই টিভি গিলছে, টিভি গিলেই যাচ্ছে, টিভি পেলে আর কিচ্ছু চায় না। হ্যাঁ তো তুই রিল্যাক্স কর, আমি করে নিচ্ছি, তাহলে আবার বলছিস কেন আমি করবো? তুই রিল্যাক্স কর। কালকে আমার শরীরটা খারাপ ছিল, আজকে আমি আবার 3টের সময় খাবো। দিয়ে খাবি না, রান্না হয়ে যাবে 1টার মধ্যে, হয়ে যাবে 1-1.5টার মধ্যে, 1টা থেকে 1:30, এরপরে 2টো, 2:30, 3টের মধ্যে তো হয়েই যাবে। দেখ না কি হয়। ঠাকুরকে জলও তোকেই দিতে হবে, ওই জন্যই তো তুই আমি লাউ পোস্ত চাপিয়ে দিচ্ছি। না না আগে লাউ পোস্তটা হবে, তারপরে ওই কড়াই দিয়ে তো মাছ। হ্যাঁ তাছাড়া আবার কি 20 ঘন্টা কড়াই করবো নাকি আমি? খুব মারে আমায়। ঘরে বেশি পোস্ত আছে বলে অর্ক পোস্ত বেটেছে, দেখো এখানে এতটা, এখানে এতটা, আর লাউ কতটা সেটা দেখাচ্ছি তোমাদেরকে। অর্ক রান্না করার ইচ্ছা নেই, কিন্তু বলবে যে না আমিই করবো, তোকে করতে হবো না। মানে এটার কি মানে আমি বুঝতে পারছি না। আমিই করব মানে যাতে আমি পরে না বলতে পারি তুই করবো বলে করিস। এইটা হচ্ছে তার কারণ। তা আমি তো বলবোই, করবো যদি বলবো না। হ্যাঁ লোকের কাছ থেকে কথা শুনবে না, দিয়ে যা ইচ্ছা পুরো পোস্তর কৌটোই ঢেলে দিয়েছে। এই দেখো এতটুকু লাউ, তার জন্য এত পোস্ত বেটেছে। এটা পরের দিন হয়ে যাবে, ঢুকিয়ে রেখে দি ফ্রিজে। একটু রেখে দিচ্ছিলাম তো না এইটা, আরে এইটা ঠিক আছে, তুই বেটেছিস তো পুরোটা। ভেবে রাখলাম যে যাতে পরে আর না। তুই মিথ্যে কথা বলিস না, ঠিক আছে? আর মিথ্যে বলিস না। আমি রান্নাঘরে না থাকলে অর্ক যা ইচ্ছা তাই করবে, মানে ও রান্না করলেও আমাকে ওর পিছন পিছন ঘুরতে হবে যে কি করছে দেখার জন্য। মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, অর্ক লাউ পোস্ত হলে তারপরে হচ্ছে মাছটা করব। ততক্ষণ চলো একটুখানি গাছগুলোয় জল দিয়ে দিই। বড় ব্যালকানিটাতেও দেবো, ছোট ব্যালকানিটায় ওই একটা গাছকে দিলেই হবে। বোগেনভেলিয়াটার জলের দরকার নেই আপাতত। আর দেখো আমার ফুলটা কি সুন্দর গাছে ফুটেছে, অল্প অল্প করে ফুটছে আর দেখতে এত ভালো লাগছে। দেখো অনেকটা ফুটে গেছে, পুরোটা ফুটলে আরো সুন্দর দেখতে লাগবে। একদম সাদা ধবধবে ফুল। এটা বলেছে নাকি একটা ফুটলে বহুদিন থাকে, এরকম বললো কেনার সময়। দেখা যাক। আজকে আমার পান্ডুগুলোকেও একটুখানি জল মেরে দিলাম। আর দেখো এটাকে একটু স্প্রে করে দিই। এটা বলেছে সপ্তাহে 1 দিন করে একটু জল দিতে, আর একটু করে বাইরে রেখে দিলেও ভালো, ওই জন্য বাইরেও রেখে দিয়েছি। আমার আগের এই রকম গাছগুলো না সপ্তাহে 1 দিন করে জল না দিয়ে দিয়ে সব মরে গেছে। এবার একটা আমি ভেবেছি নিয়ম করে সপ্তাহে 1 দিন করে জল দেবো। 1 সেকেন্ড এখানে দেখো মানি প্ল্যান্টটা আমি লাগিয়েছিলাম, একটা ছিল, আর একটা স্ট্যান্ড আজকে দিয়ে দিলাম। এটা কিন্তু জল দিয়ে রেখে দিলে থেকেই যায় অনেক দিন, মানে আমি কবে যে লাগিয়েছি তার কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি মানি প্ল্যান্টের ওই পুরো ডালটা পাতাটা শেষ হয়ে গেছিলো, শুধু ওই সামনেটুকু একটুখানি ছিল আর কি। তো ওইটা কেটে এখানে লাগিয়ে দিলাম, দেখতেও ভালো লাগছে, বেশ ঝাঁকড়া মতো। অর্কর এখানে লাউ পোস্ত হয়ে গেছে। এবার আমি ঝপার ঝপ মাছটা করে নিই, ভেজে নিয়েই চান করতে চলে যাবো। তুই ততক্ষণ চানটা করে নিবি নাকি? পরে করবি? তাহলে আমি কি চান করে এসে মাছ ভাজবো? মাছটা গরম গরম না?
চলো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার চানটা সেরে ফেলি। আজকে আমি অনেকটা টাইম নিয়ে মাছটাকে ভেজেছি এদিক ওদিক করে, কালকে যা সুন্দর মাছ খেয়েছিলাম ওই জন্য আজকে অনেকটা টাইম নিয়ে ভেজেছি। চলো এবার চানটা করে ফেলি। আমি ডালও বসিয়ে দিয়েছি গরম হতে, ওটসও গরম হয়ে গেছে। আমার চান হয়ে গেলে অর্ককে জলদি জলদি পাঠিয়ে দেবো। চলো চান হয়ে গেছে আমার। আর আজকে কাজের দিদিকে বলেছিলাম এই সামনের তারটা ফাঁকা রেখে জামা কাপড় মেলতে, তাই জন্য দেখো তোয়ালেগুলো দিতে পারলাম, না হলে আবার প্রত্যেকটা জামা কাপড় হচ্ছে যে পিছনে শিফট করতে হতো, তারপরে দিতে পারতাম। তাকে আজকে বলেছি মানে কালকেও যে সে মনে রাখবে মানে পরের দিন তার কোনো গ্যারেন্টি নেই, পরের দিন আবার একই কথা তোমার বলতে হবে। অর্কর দেখো বাবাকে জল দেওয়া হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে অর্ক একদম প্লেট বাবার ডান দিকে দিয়ে দিয়েছে যাতে খেতে একদম বাবার সুবিধা হয়, মাঝখানেও দেয়নি। দেখো আজকের মেনুতে কি আছে, ওটসটা ছেড়ে দাও, ওখানে ভাত ধরে নাও তোমরা, লাউ পোস্ত, একটু আলুও দেওয়া আছে লাউতে, আর মাছ ভাজা, আর এই যে আমার মূলোর ডাল ভালো করে গরম করে নিয়ে এলাম যাতে একটু বেশি ভালো লাগে খেতে। কি ভালোই লাগছে, এসি চলছে যদিও, কারণ আজকে বাইরে প্রচন্ড গরম। সারা সকাল ধরে সৃজিত মুখার্জির ইন্টারভিউ দেখা হলো, দিয়ে এখন সে কাজ নিয়ে বসছে। খেয়ে দে, গানটা শুনবো নাকি শোনা যাবে না? গানটা চালা, ইন্ডিয়ান আইডলটা, তোর অসুবিধা নেই তো? তাহলে চালা। আজকে পার্সে বাটাটা এত ভাল লাগলো খেয়ে, বেশ ফ্রেশ ছিল তো, আগের দিন আরো বেশি ভাল লাগছিল। বোঝা যায় যে ফ্রিজে রাখা ছিল, আগের দিন একদম ফ্রিজে অতদিন রাখা হয়নি, ওই জন্য আগের দিন আরো টেস্টি লাগছিল। অর্ক এখনো ওর কাজ করছে, বাট আমি এবার একটু শুই, নাহলে আমি আর চোখে দেখতে পাবো না, আবার উঠতে লেট হয়ে যাবে সন্ধ্যেবেলা, দিয়ে আর এক ঝামেলা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার বর শুতেই আসেনি আজকে, সে কাজ করছে তো করেই যাচ্ছে। আর ঘুম থেকে উঠে দেখলাম যে কাকিমণি মেসেজ করেছে, কাকিমণি মানে হচ্ছে অর্কর কাকিমা, বুঝতে পারছো তো, সেই কাকিমণি বলি আমি। তো কাকিমণি দেখলাম মেসেজ করেছে যে হ্যাঁ তুই তো ব্যস্ত থাকিস, তোকে ফোন করছি না, কিন্তু তোর কথা জানতে ইচ্ছা করে, দিয়ে আবার ভয়েস মেসেজ করেছে। দিয়ে অন্যদিন আমি ভয়েস মেসেজে রিপ্লাই দিই, যেদিন টাইম থাকে না, বাট আজকে দেখলাম যে না, ঘুম থেকে উঠে একটুখানি কলটা করেই ফেলি। কাকিমণি মাঝে মাঝে মেসেজ করে, তো কল করলাম, একটুখানি কথাবার্তা বললাম, বেশ ভাল লাগলো। আর এই যে আমার হুদ্র বর, সেই যে কাজ করছে তো কাজ করেই যাচ্ছে, ওঠারও নাম নেই, কিছুই নেই। আজকে কি আমার ঘরে বসেই কেটে যাবে নাকি বেরোবি? তো ওট ওট, তাহলে একটু বেরিয়ে আসি। চ তো বলছিস, ল্যাপটপটা গোটা, ঠাকুরকে শুনতে দে। ভব সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। অর্কর আবার দাঁতে যন্ত্রণা করছে, বেশ খানিক্ষণ বসে রইলাম, ওকে বললাম সেন্সোডাইনটা দে, সেন্সোডাইনটা লাগিয়ে কিছুক্ষণ রাখলো, বললো কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি কমেনি। তাই বলছি আর বেরোবো কি বেরোবো না, ফালতু বেরিয়ে কি হবে, দাঁতে যদি যন্ত্রণা করে। বললাম চ ডাক্তারটা সামনে থেকে দেখিয়ে আনি, আমাদের সামনে যে ডেন্টিস্ট আছে, শুনেছি ও নাকি বেশ ভালোই, কিন্তু তাও তো যেতে চাইছে না। বেড়াতে যাবো বলেই রেডি হলাম, অর্ক বললো দাঁতের ব্যথাটা কমছে কমছে, কিন্তু এখন ওর প্রচন্ড দাঁতে ব্যথা হচ্ছে, ওর মুখটা দেখেই বুঝতে পারছি। তো প্রথমে আমাকে ডাক্তারটা একবার দেখিয়ে নি, দেখি ডাক্তার কি বলে না বলে। বাবা আসছি। মুখটা পুরো একদম শুকিয়ে গেছে। এগো এগো, এই ডান দিকটাতেই পড়বে, আর একটু এগো, এই যে দাবাখানা লেখা আছে না, ওইখানটা করে কোথাও একটা দাঁড় করা, এখানেই আছে, খোলাই আছে দেখ। ভালোই হলো, ডাক্তারটা দেখানো হয়ে গেল। এই যে ওষুধও নিয়ে নিয়েছি, দিয়ে ওকে বললো যে ওর আক্কেল দাঁত বেরিয়েছে, তার মধ্যে আবার সাইডের যে দাঁতটা ওটা তো অর্ধেকটা ভেঙে গেছে, দিয়ে ওর ভেতর দিয়ে এবার ময়লাগুলো ঢুকছে, তো ওকে দাঁতটা তুলতেও হবে। আর পাশের যে আবার আক্কেল দাঁত বেরিয়েছে, মানে বুঝতে পারছি না, ট্যারা মতো দাঁত, দিয়ে আমাকে ভালো করে আমি বুঝে এলাম ব্যাপারটা, মানে খুবই কষ্ট আছে। 3টে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবার অর্ক বলছে ওর অফিস থেকেও এই ফেসিলিটিটা আছে, কিন্তু তার জন্য ওকে মানে বারবার যেতে হবে। এবার ও মাঝে টাইম পাবে কি পাবে না, ও বাইরে থেকে করাবে না ওখান থেকে করাবে, সেটাই এখন বুঝতে পারছি না। বাট এটাকে ফেলে রাখা যাবে না। অর্ক যদি ভাবে যে 2 দিন ওষুধকে আমি দাঁতের যন্ত্রণাটা কমে গেল, আমি আর হচ্ছে যে কিছু করব না, সেটা করলে হবে না, মানে এটা রিমুভ করতেই হবে। বাড়ি চলে এলাম। অর্ক আবার বলছিল যে ওখান থেকে নাকি আবার যাবে কোথায় বেড়াতে, ঠিক আছে একটুখানি ঘুরে আসি। আমি তোকে দেখেই বুঝতে পারছি যে ওর দাঁতের যন্ত্রণা মরে যাচ্ছে, বলছে না একটু তাও ঘুরে আসি।
এসে ওষুধটা খেয়েছে একটা খাবার আগে, এবার খাবার ওটসটা একটু গরম করে দেবো, সয়াবিনটা করতে আমার টাইম লাগবে। সয়াবিন খাবো না। সয়াবিন খাবি না? কিছু কি খাবি তাহলে? ওই মুড়িটা। পেন কিলার আছে তো? হ্যাঁ ওটা খেয়ে খাবো তো, ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আজকে ভেবেছিলাম বাইরে বেরিয়ে একটুখানি হানি লেমন টি খাবো, ওইখানে সেই পাওয়া যায় না ক্রিস্টাল প্লাজায়, সেটা আর হলো না, তো একটু গ্রিন টি খাই। তুই তো নিশ্চয়ই খাবি না? আমি কিছুই খাবো না। তুই একটুখানি হচ্ছে যে ওই কি বলছিস, নাহলে ঘরে ওটসও মশলা ওটসও করা আছে, মানে সেই খিচুড়ি বানিয়েছিলাম ওটসের সেটাও আছে, কিন্তু সেটাও তো বলছে খাবে না। এবার কি বলি, হ্যাঁ যদি মনে হয় যে খিদে নেই তাহলে, বাট কিছু খেলেই ভালো, যে এইসব ডায়েট মিক্স খেয়ে নেবে। আমি একটু চা বসাই, একটু চা খাই। একদিন আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আরেকদিন অর্কর শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কি চলছে না, নিজেদের ভাগ্যের উপরে নিজেদেরই হাসি পায়, বল হাসি পায় না? একদিন আমি ছটফট করি তো বলছে হাসির সুযোগ থাকলে, সত্যি ও তো হাসতেও পারছে না বেচারা। দেখো আমি একটুখানি ছোলা ভাজা নিলাম, আর এই যে আমার চা হইচইতে এই যে পুরোপুরি এঁকে নেছে, প্রথমেই দেখাচ্ছে। এটা একটু চালাই, তাহলে মনটা যদি একটুখানি অর্ক ডিস্ট্র্যাক্টেড হয়। তবে দাঁতে ব্যথা তো আর এরকম করে কমবে না, ওকে পেন কিলার দিয়েছে, ওটা খাবার পরে খেলে তবে হচ্ছে ঠিক হয়। যদি অর্কর আমি কিছুক্ষণ টিভি দেখছিলাম, তারপর অর্কর দাঁতের ব্যথাটা আবার বেড়ে গেছে, দিয়ে আমি ওকে বললাম যে কি করবি, পেন কিলার খেয়েও কমেনি, এবার ডাক্তারও দেখিয়ে এলাম, আর কি বা করবো এখন। তাই আমি ওকে বললাম যে তুই তো মানে দুপুরে ঘুমাসনি, তাহলে তুই এখন তাড়াতাড়ি শুয়ে পড়। বললো যে ঘুম আসবে কিনা, আমি বললাম বাট শুয়ে একটু মোবাইল দেখবি, দেখ তারপরে ঘুমিয়ে যাবি, তুই দুপুরে যেহেতু ঘুমাসনি। তাই আমি ভাবছি ঘুমিয়ে গেলে যদি একটু পেনটা কমে, বেচারার খুবই কষ্ট হচ্ছে, আর যদি কিছু না করতে পারে না কিরকম একটা লাগে, মনে হয় যেন হাত পা বাঁধা। দেখো অর্ক আবার উঠে এসে বসছিল সোফাতে, ব্যথা কমছিল না, যে কাকুকে জিজ্ঞেস করলাম কি ওষুধ দেওয়া যেতে পারে, কারণ রাত্রির হয়ে গেলে তো আর 12টার পরে, হ্যাঁ ওষুধ তারপরেও পাওয়া যাবে, কিন্তু আমাদের সামনের দোকানটা খোলা থাকবে না, যেটা বাড়ির নিচেই আছে। তা আমি ওই জন্য জেনে নিলাম, কাকু তো এই একই রোগের রুগী, তো যাই হোক বললো তো একটা ওষুধ বিস্কিট খেয়েও একটুখানি ওষুধটা খেলে যদি কমে। বেচারাকে দেখে আমার নিজেরই কিরকম একটা লাগছে, তনছিট টাইপের। এতক্ষণ আমরা সারেগামাপা দেখলাম, অর্কর দাঁতের যন্ত্রণাটা অনেকটা বলছে কমেছে, কিন্তু পুরোপুরি এখনো কমেনি, ওটা হয়তো 2-3 দিন খেলে তারপরে কমবে। বাট আগে যেরকম অবস্থা ছিল এই ডাক্তারের দেওয়া পেনকিলার খেয়ে, তার থেকে কাকুর বলা পেনকিলারের এফেক্টটা বেশি পেয়েছে ও। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।